জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি ফরহাদ বিন নূর। ঠাকুরগাঁও জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি বক্তব্য রাখছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি চলে যাচ্ছে সেখানে। দিক নির্দেশনা। একইভাবে বাংলাদেশের নারীদের বহু সমস্যা আছে, কিভাবে সেই সমস্যার সমাধান মোকাবেলা করা যায়, সেই সমস্যা মোকাবেলা করা যায় সেগুলোর দিক নির্দেশনা দিতে হবে আমাদেরকে। প্রিয় সহকর্মীবৃন্দ, আজ আমরা দেখছি বিভিন্ন বিষয় বেশ কিছু রাজনৈতিক দলগুলো কতগুলো বক্তব্য তারা উপস্থাপন করছেন। বক্তব্য আমরা দিতেই পারি। প্রত্যেকটি রাজনৈতিক দলের গণতান্ত্রিক ব্যবস্থায় তাদের বক্তব্য দেবার অধিকার অবশ্যই তাদের আছে। কিন্তু প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা যদি বক্তব্য উপস্থাপন করতে গিয়ে দেশে যদি এমন একটি পরিস্থিতি তৈরি হয় যে পরিস্থিতিতে কোনো অরাজকতা তৈরি হবার সম্ভাবনা থাকতে পারে, যে পরিস্থিতিতে দেশে পলাতক স্বৈরাচার আবার ফিরে আসার পরিস্থিতি তৈরি হতে পারে, তাহলে সেটি দেশ, দেশের জনগণ এবং দেশের গণতান্ত্রিক ব্যবস্থার জন্য অবশ্যই সেটি কোনোরূপেই ভালো হবে না। প্রিয় সহকর্মীবৃন্দ, আজ এই যে আপনারা মানুষগুলো এখানে একত্রিত হয়েছেন, আমরা একটি সুন্দর প্রক্রিয়ার মাধ্যমে, একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে এইখানে আমরা নেতৃত্ব বাছাই করে নিয়েছি, যারা আগামী কার্যক্রম পরিচালনা করবেন একটি শান্তিপূর্ণ উপায়। দেশের মানুষ আজ প্রত্যাশা করে যে রাজনৈতিক দলগুলো, আমরা প্রত্যেকে আলাদা আলাদা রাজনৈতিক দল, আমরা যদি প্রত্যেকটি বিষয় 100% একমত হতাম, তাহলে তো আমরা একটি রাজনৈতিক দলই থাকতাম, তাহলে তো আর আলাদা আলাদা রাজনৈতিক দল হতো না। প্রিয় ঠাকুরগাঁও জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি বক্তব্য রাখছিলেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের জেরে নেপালের কাঠমান্ডুতে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে। এ পর্যন্ত সেখানে 14 শিক্ষার্থী নিহতের খবর পাওয়া গেছে। সরাসরি চলে যাচ্ছি সেখানে। शान्तिको पक्षमा, शान्तिको पक्षमा सुरक्षाकर्मीले आफ्नो सुरक्षा दिइरहनु भएको छ। यतापट्टि एम्बुलेन्स आएको छ, गोली लागेर केही साथीहरू घाइते भएको अवस्थामा
সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের জেরে নেপালের কাঠমান্ডুতে পুলিশ ও জেনজির সংঘর্ষে 14 জন নিহত হয়েছেন। এখন পর্যন্ত আমরা জানি যে আহত শতাধিক মানুষ ইতিমধ্যে হয়েছেন। সোমবার দুপুরে পার্লামেন্ট ভবন ঘেরাও করতে তাদের বাধা দেয় পুলিশ। বিক্ষোভ দমাতে গুলি, টিয়ারশেল ও জল কামান ছোড়ে তারা। পুলিশের ব্যারিকেড ভেঙে পার্লামেন্ট ভবন ভাঙচুর করে আন্দোলনকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এরই মধ্যে কাঠমান্ডুতে কারফিউ জারি করেছে দেশটির সরকার। আমরা দেখছি সেখানে এখনও সংঘর্ষ চলছে এবং পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সেখানে সংঘর্ষ চলছে এবং এই সংঘর্ষে এখন পর্যন্ত সেখানে 14 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন শতাধিক মানুষ। সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের জেরে আসলে নেপালের কাঠমান্ডুতে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের যে রক্তক্ষয়ী সংঘর্ষ সেটি এই মুহূর্তে সেখানে চলমান। এই পর্যন্ত আমরা জানি সেখানে 14 জন শিক্ষার্থী নিহতের খবর পাওয়া গেছে সেখান থেকে এবং শতাধিক মানুষ সেখানে আহত হয়েছেন। এবং আমরা যদি বলি যে নেপালের কেপি শর্মা ওলি সরকারের বিরুদ্ধে দুর্নীতি সহ একাধিক অভিযোগ ছিল। সম্প্রতি সেদেশে ফেসবুক, ইউটিউব, এক্স সহ
প্রায় সব ধরনের সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ হওয়ায় আগুনে একরকম ঘি পড়েছে বলতে গেলে। ব্যাপক প্রতিবাদ আন্দোলনে নেমেছে সেই দেশের তরুণ যারা প্রজন্ম জেনজি, এবং রাস্তায় নেমে কেপি শর্মা ওলি সরকারের বিরুদ্ধে প্রতিবাদে দেখা যাচ্ছে শিক্ষার্থীদের সহ সে দেশের আন্দোলনরত যারা রয়েছেন। এমনকি একদল উত্তেজিত জনতা সংসদ ভবনের ভিতরে ঢুকে পড়েছে, সেটিও আমরা দেখেছি। বিক্ষোভকারীদের হঠাৎ লাঠিচার্জ করছে পুলিশ। এছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঠমান্ডুতে কারফিউ জারি করেছে প্রশাসন। এরপরেও বিক্ষোভ অব্যাহত থাকায় সেনাবাহিনীও সেখানে নেমেছে বলে গণমাধ্যমের খবর সহ আমরা কিন্তু সেটি দেখতেও পাচ্ছি। নিরাপত্তারক্ষীদের গুলিতে মৃত্যু হয়েছে অন্তত 14 প্রতিবাদীর, জখম হয়েছে শতাধিক মানুষ। আমরা যে চিত্রটি এখনও দেখছি সেখানে কিন্তু শিক্ষার্থীদের সঙ্গে একরকম পাল্টা ধাওয়া সে দেশের প্রশাসনের পুলিশের সঙ্গে আমরা দেখছি। এবং আমরা আগেই জানতাম যে সে দেশের যে ফেসবুক, এক্স, যেটিকে সাবেক টুইটার, ইউটিউব সহ বেশিরভাগ সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দিয়েছিল সরকার, কারণ এসব প্রতিষ্ঠান সরকার নির্ধারিত নিবন্ধন প্রক্রিয়ায় অংশ নেয়নি বলে তাদের অভিযোগ ছিল। আমরা জানি যে গত বৃহস্পতিবার নেপাল সরকার এ ধরনের ঘোষণা দিয়েছিল, এবং নেপালের যে যোগাযোগ ও তথ্যমন্ত্রী পৃথ্বী সুব্বা গুরং বৃহস্পতিবার তিনি বলেছিলেন নেপালে ব্যাপকভাবে ব্যবহৃত প্রায় 2 ডজন সামাজিক যোগাযোগ মাধ্যমকে একাধিকবার আনুষ্ঠানিকভাবে কোম্পানি নিবন্ধনের জন্য নোটিশ দেওয়া হয়েছিল, কিন্তু তারা তা মানেননি। তাই অবিলম্বে এসব প্ল্যাটফর্ম বন্ধ করে দেওয়া হয়েছিল। এবং আমরা জানি যে এই যে দুর্নীতি, অনিয়ম সহ এই ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেওয়ার প্রতিবাদেই কিন্তু আমরা দেখছি যে শিক্ষার্থীদের সঙ্গে সেই দেশের পুলিশ প্রশাসনের সঙ্গে কিন্তু একরকম পাল্টা ধাওয়া এখনো পর্যন্ত সেখানে অব্যাহত রয়েছে। এবং এক পর্যায়ে কিন্তু আমরা দেখেছি যে সেদেশের যে আন্দোলনকারীরা কিন্তু তাদের যে সংসদ ভবন, পার্লামেন্ট, সেখানেও কিন্তু তারা ঢুকে পড়ে। আমি যদি বলি যে নেপালের সামাজিক যোগাযোগ মাধ্যমের প্ল্যাটফর্মের উপর থেকে সরকারের নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং দেশটির দুর্নীতির সংস্কৃতির অবসানের দাবিতে রাজধানী কাঠমান্ডুতে হাজারো তরুণ আসলে বিক্ষোভ করছে এই মুহূর্তে। জেনজি যারা বিক্ষোভকারীরা দেশটিতে রয়েছেন, দেশটির নিউ বানেশ্বরে অবস্থিত পার্লামেন্ট ভবনে তারা আসলে ঢুকে পড়ে। তারা পুলিশের ব্যারিকেড ভেঙে এবং গেট টপকে সেই পার্লামেন্টের ভেতরে প্রবেশ করে, এবং এখনও দেখছি সে দেশের রাজপথে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের পাল্টা ধাওয়া চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের জেরে নেপালের কাঠমান্ডুতে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সেখানেই। ডাকসু হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণের জন্য 8টি কেন্দ্র ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে। প্রায় 40,000 শিক্ষার্থীর জন্য কেন্দ্রগুলোতে মোট 810টি বুথ স্থাপন করা হয়েছে। সকালে টিএসসি কেন্দ্র পরিদর্শন করেন রিটার্নিং অফিসার অধ্যাপক নাসরিন সুলতানা। তিনি বলেন, নিরাপত্তা নিশ্চিত করতে যা যা প্রয়োজন সব করা হয়েছে, ব্যবস্থাপনার কোনো ঘাটতি নেই উল্লেখ করে তিনি বলেন, ভোটারদের চেক করে কেন্দ্রে ঢোকানো হবে। কিভাবে ভোট দিতে হবে সেই পদ্ধতিও জানালেন তিনি। নিরাপত্তা নিয়ে কথা বলেন ডিএমপির ডিসি অপারেশনস মোল্লা আজাদ হোসেন। তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে পরিস্থিতি সুন্দর ও স্বাভাবিক রাখতে সর্বোচ্চ নিরাপত্তা জোরদার করা হয়েছে, কোনো আশঙ্কা নেই উল্লেখ করে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক বৈধ পাসধারী ছাড়া কোনো বহিরাগতকে প্রবেশ করতে দেয়া হবে না। নিরাপত্তা নিশ্চিত করার জন্য যা প্রয়োজন, এই টিএসসির বাইরে 5টি আমাদের গেট আছে, সব গেটের জন্য আমরা ভিন্ন করে নতুন তালা কিনেছি। সে তালা দিয়ে তাকে আটকে আমাদের মতো বন্ধ করে রাখবো। পুরো জায়গাটাকে আমরা কর্ডন করবো, পিছনে যত ওয়ালগুলো আছে সেগুলোকে আমরা বাঁশ তারপরে কাপড় দিয়ে সেটাকে বেঁধে রাখবো, যাতে বাইরে থেকে ঢুকতেও না পারে, বেরোতেও না পারে। ভোর 6টা থেকে আমাদের সেই নিরাপত্তা পরিকল্পনা অনুযায়ী আমাদের ডিপ্লয়মেন্ট শুরু হয়ে গেছে ইতিমধ্যে। আর আমরা সর্বোচ্চ নিরাপত্তামূলক যে ব্যবস্থা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এটি একটি গুরুত্বপূর্ণ নির্বাচন, তো সেই গুরুত্বের বিবেচনায় আমরা সর্বোচ্চ নিরাপত্তামূলক ব্যবস্থা সেটি গ্রহণ করেছি।
ডাকসু নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত জানাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহাদাত অভ্র এবং জাওয়াদ মাহমুদ। শুরুতেই শাহাদাত অভ্রের কাছে যাচ্ছে। অভ্র, এই মুহূর্তে ক্যাম্পাসের পরিবেশ কেমন দেখছেন? প্রস্তুতির সবশেষ কি খবর আছে আপনার কাছে? ফরহাদ, 8টি কেন্দ্রের মধ্যে যেই গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র সেটি হচ্ছে যেই সিনেট ভবনটি, সেখানে কিন্তু আমি আছি। আর সিনেট ভবনের এই কেন্দ্রতে কিন্তু হচ্ছে বুথ সংখ্যা মোটামুটি হচ্ছে 33টি আমি লক্ষ্য করেছি। এছাড়াও কিন্তু এই বুথের আরও এই কেন্দ্রের কিন্তু আরও দুটি হচ্ছে পাশেই কেন্দ্র রয়েছে, যেখানে কিন্তু আরও কাছাকাছি সংখ্যক বুথ বসানো হয়েছে। মোট 810টি কিন্তু বুথ স্থাপন করা হয়েছে। যদিও এর আগে বলা হয়েছিল 500, এরপরে 710, এরপরে কিন্তু 810 করা হয়েছে। এই যে এই বুথগুলো দেখতে পাচ্ছেন, সেখানে কিন্তু হচ্ছে ইতিমধ্যেই পুরোপুরি প্রস্তুত। শুধুমাত্র সন্ধ্যা নাগাদ কিন্তু হচ্ছে ব্যালটের জন্য যে বক্সগুলো আছে সেগুলো কিন্তু ফেলা হবে এবং এর পরবর্তীতে সকালে ভোট গ্রহণের আগেই কিন্তু হচ্ছে প্রিজাইডিং অফিসার তার সাথে যেই ব্যালটগুলো আছে সেই ব্যালট পেপার নিয়ে আসবে এবং সেই ব্যালট পেপারগুলো কিন্তু হচ্ছে ঠিক 7:30 নাগাদ ব্যালট বক্স খোলার মাধ্যমে কিন্তু হচ্ছে যে ভোট গ্রহণের প্রথম ধাপ শুরু করবে এবং 8টা থেকে কিন্তু হচ্ছে ভোট গ্রহণ শুরু হবে। এবং বলাই চলে যে এই ভোট গ্রহণ এটি কিন্তু হচ্ছে 4টা পর্যন্ত চলবে। এই ভোট কেন্দ্রগুলো কিন্তু হচ্ছে আগামীকাল সকাল থেকে কিন্তু হচ্ছে শিক্ষার্থীদের জন্য খুলে দেওয়া হবে। এখানেই কিন্তু শিক্ষার্থীরা আসবে এবং শিক্ষার্থীরা এসে যেই ডাকসু নির্বাচন, সেই ডাকসু নির্বাচনে তাদের যে পছন্দের প্রার্থী তাদেরকে কিন্তু হচ্ছে ভোট দিবেন। আর এক একজন প্রার্থীকে এছাড়াও কিন্তু হচ্ছে এক একজন প্রার্থী কিন্তু হচ্ছে নানা ধরনের অভিযোগ করেছেন এবং নানাভাবে কিন্তু তাদের অভিযোগ এই নির্বাচন কমিশনের কাছে দাখিল করেছেন। সবকিছু মিলিয়ে কিন্তু হচ্ছে এই ভোট দেওয়ার জন্য মাত্র সময় থাকছে হচ্ছে 8 থেকে 10 মিনিট, তবে ভোট দিতে হবে 41টি। তো সবকিছু মিলিয়ে কিন্তু বলা হচ্ছে যে এই যে ভোট কেন্দ্র হয়তো বা আর একটু বাড়ানো গেলে ভালো হতো। যারা কিনা প্রার্থী আছে তারা কিন্তু সবকিছু মিলিয়ে আগামীকালই হতে যাচ্ছে ভোট, আর ভোট কেন্দ্রের সংখ্যাও কিন্তু 8টি। এই ছিল আমার কাছে ফরহাদ সর্বশেষ ডাকসু নির্বাচনের সর্বশেষ। ডাকসু নির্বাচনে জানাচ্ছেন সহকর্মী শাহাদাত অভ্র। এবার আমরা যুক্ত হব সহকর্মী জাওয়াদ মাহমুদের কাছে। জাওয়াদ, আপনি একটু জানাবেন আপনি যে জায়গায় রয়েছেন সেখানকার নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন এবং নির্বাচনের পরিবেশ কেমন দেখছেন? ফরহাদের আগে আমার সহকর্মী শাহাদাত অভ্র তিনি জানাচ্ছিলেন আসলে নির্বাচন যে কেন্দ্রে সেই পরিস্থিতি। আমি মূলত এখন ভিসি চত্বরে রয়েছি। এই ভিসি চত্বরে যে নিরাপত্তা, সেখানে আমরা এখন ঢিলেঢালা একটা নিরাপত্তা লক্ষ্য করছি। এখানের আইন শৃঙ্খলা বাহিনীর আমরা টহল ভ্যান দেখেছি। এখানে যারা বিশেষ করে ভিসির যে বাসভবনটি রয়েছে সেই বাসভবনের সামনে পুলিশ সদস্যরা তারা রয়েছেন এবং এছাড়া সামগ্রিকভাবে কিন্তু এই ডাকসুকে ঘিরে এক ধরনের নিরাপত্তার চাদরে আজকে রাত 8টার পরে ঢেকে ফেলা হবে। যদিও ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে অর্থাৎ ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে তারা এক বড় ধরনের অর্থাৎ কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা এই ডাকসুকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়েছেন এবং আজকে প্রায় 1491 অর্থাৎ প্রায় 1500 জনের মতো পুলিশ সদস্য এখানে কাজ করছেন। আগামীকালকে সেটি বেড়ে 2000-এর মতো হবে, সেটি পুলিশের পক্ষ থেকে আমরা জানতে পেরেছি এই নিরাপত্তা করার জন্য। এবং আমরা দেখেছি কয়েকটা নিরাপত্তা চৌকি করা হয়েছে গুরুত্বপূর্ণ পয়েন্টে, বিশেষ করে যদি বলি নীলক্ষেত মোড়ে যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশমুখ, শাহবাগের যে প্রবেশমুখ রয়েছে এটি ছাড়াও আমরা পলাশীর মোড়ে যে প্রবেশমুখ রয়েছে এবং শহীদ মিনার যেই প্রবেশমুখ রয়েছে অর্থাৎ জগন্নাথ হলের যে মোড়টি রয়েছে। এক কথা যদি বলতে চাই যে সামগ্রিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো রয়েছে বা জায়গাগুলো রয়েছে সেখানে পুলিশের টহল নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং এই লক্ষ্যে এই ব্যবস্থাপনা কার্যক্রম করার জন্য আমরা দেখেছি যে টিএসসিতে একটি কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে, সেখান থেকে এটি করা হচ্ছে। এর বাহিরে ওই পুলিশের পাশাপাশি কিন্তু আমরা যাদের দেখেছি বিশেষ করে ক্যাডেট কোর যাদেরকে বলা হয় বিএনসিসি, অর্থাৎ এখানে 3টি উইং কাজ করে, আর্মি উইং, নেভি উইং এবং এয়ার উইং। সেখানকার সদস্যদের সাথে আমরা বলেছি তারা প্রায় 800 সদস্যের মতো নিরাপত্তার সাথে অর্থাৎ যারা ডিপ্লয়েড রয়েছে নিরাপত্তা এবং আইনশৃঙ্খলার সদস্য তাদের সাথে কাজ করবেন এবং আজকে রাত 8টার পর এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পাসধারী অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা স্টিকারযুক্ত যে গাড়ি ছাড়া, গণমাধ্যমের কোনো গাড়ি ছাড়া কোনো ধরনের যানবাহন 8টার পর থেকে চলাফেরা করতে পারবে না এবং যাদের বৈধ আগ্নেয়াস্ত্র আছে তারাও সেটি বহন করতে পারবে না বলে এখানে যারা পুলিশ কর্মকর্তা তারা জানিয়েছেন।
পুরোপুরি যদি এক কথায় বলতে যাই, ডাকসুকে ঘিরে পুলিশের যে নিরাপত্তা সেটি আজকে রাত 8টার পর থেকে পুরোপুরি এই ঢাকা বিশ্ববিদ্যালয় তাদের নিরাপত্তা চাদরে ঢেকে দেওয়া হবে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে। এই ছিল এখন পর্যন্ত ভিসি চত্বর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা সবশেষ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডাকসু নির্বাচনের সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী শাহাদাত অভ্র এবং সহকর্মী জাওয়াদ মাহমুদ। মঞ্চ ৭১ ষড়যন্ত্রের অভিযোগে শাহবাগ থানায় সন্ত্রাস বিরোধী মামলায় সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বিকেলে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, মঞ্চ ৭১ নামের সংগঠনের মাধ্যমে অন্তর্বর্তী সরকারকে উৎখাতের ষড়যন্ত্র করা হয়েছিল। এর আগে একই অভিযোগে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী সহ ১৬ জনকে গ্রেপ্তার করা হয়। সেই সভায় উপস্থিত ছিলেন আবু আলম মোহাম্মদ শহীদ খান। পরে আসামি পক্ষের আইনজীবীদের শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এর আগে দুপুর 12টার দিকে রাজধানীর স্কাটনের বোরাক টাওয়ার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ১৯৯৬ থেকে ২০০১ সালে আওয়ামী লীগ সরকারের সময় প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিবের দায়িত্ব পালন করেছিলেন আবু আলম মোহাম্মদ শহীদ খান। জুলাই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ আসামিদের বিরুদ্ধে ৩৯ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। মঙ্গলবার পরবর্তী সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হবে। এদিকে রংপুরে আবু সাইদ হত্যা মামলারও সাক্ষ্য গ্রহণ চলমান রয়েছে। এছাড়া বদরুদ্দিন ওমরের দেয়া লিখিত জবানবন্দি সাক্ষ্য হিসেবে গ্রহণ করার আবেদন করেছে প্রসিকিউশন। সোমবার বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল ১-এ এই মামলায় এ পর্যন্ত সাক্ষ্য দিয়েছেন ৩৯ জন। প্রথমবারের মতো শেখ হাসিনার মামলায় একজন পুলিশ কর্মকর্তা সাক্ষ্য দিয়েছেন। ট্রাইব্যুনালে পুলিশের এসআই আরশাদুল বলেন, ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান ও পুলিশের এডিসি আক্তারুলের নির্দেশে চানখারপুলে ৫ আগস্টে পুলিশ ছাত্র জনতার উপর গুলি চালিয়ে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। গেল বৃহস্পতিবার এই মামলায় রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন সাক্ষ্য দেন। এদিকে জুলাই আন্দোলনের রংপুরে শহীদ আবু সাইদের মামলায় তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে ট্রাইব্যুনাল ২-এ। তৎকালীন পুলিশ কমিশনার সকাল ৫টার সময় এবং ৬টার সময় এডিসি সুদীপ কুমার চক্রবর্তী ব্রিফ করেছেন এবং তাতে উনি নির্দেশ দিয়েছেন আন্দোলন দমনের জন্য গুলি করা সহ অন্যান্য ব্যবস্থা গ্রহণ করতে হবে। এখান থেকে প্রথমে শহীদ মিনারে যেই টিয়ার শেল গ্যাস গান নিক্ষেপ করে শহীদ মিনারে জড়ো হওয়া আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। এরপর শাহ মোহাম্মদ আক্তারুল আলমের নির্দেশে আন্দোলনকারীদের লক্ষ্য করে চাইনিজ রাইফেলের গুলি করার নির্দেশ দেন। এবার শারদীয় দুর্গোৎসবে সারা দেশে ৩৩,০০০ পূজা মণ্ডপ হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরের সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে একথা জানান তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সন্ধ্যা ৭টার মধ্যে প্রতিমা বিসর্জন দিতে হবে। যারা দুষ্কৃতিকারী সারা সব জায়গায় দুষ্কর্ম করার চেষ্টা করে, এটা শুধু পূজা না, সব জায়গায় করার চেষ্টা করবে, এটা প্রতিহত করার দায়িত্ব হলো আমাদের, আপনাদের। আমরা সবাই মিলে এটারে প্রতিহত করব। প্রায় আনসারই থাকবে ৩ লাখের মতো এবং অন্যান্য বাহিনীগুলি তো স্ট্যাটিক ফোর্স হিসাবে থাকবে। আর ২-১টা মণ্ডপে, কিছু মণ্ডপে আমাদের পুলিশও পার্মানেন্ট থাকবে। ইসির নির্দেশনা অনুযায়ী আগামী জাতীয় নির্বাচনে দায়িত্ব পালনে পুরোপুরি প্রস্তুত সেনাবাহিনী। যদিও ইসি থেকে এখনও এ ব্যাপারে কোনো নির্দেশনা আসেনি। সোমবার দুপুরে সেনানিবাসে সংবাদ সম্মেলনে একথা জানায় সেনা সদর। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তারা বলেন, মব সহিংসতা দমনে কাজ করছে সেনাবাহিনী। রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হওয়া সংগঠন আওয়ামী লীগের ঝটিকা মিছিলের বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানায় সংবাদ সম্মেলন থেকে। যেখানে যখন মব হয়েছে সাথে সাথে সেনাবাহিনী দ্রুততম সময় সেখানে পৌঁছে সেটাকে পরিস্থিতিকে নিয়ন্ত্রণে নিয়ে এসছে। কয়েকটি জায়গায় যেখানে আমাদের বিলম্ব হয়েছে সেটা আমাদের যে সোর্স থেকে ইনফরমেশন পেতে আমাদের বিলম্ব হয়েছে। এমন একটু উদাহরণও দেখাতে পারবেন না যেখানে আমাদেরকে
রিকোয়েস্ট করা হয়েছে, বাট আমরা যাইনি, বা সেনাবাহিনীর সামনে মব হয়েছে, সেনাবাহিনী কোনো অ্যাকশান নেয়নি, এরকম কোনো ঘটনা এখন পর্যন্ত ঘটেনি। ইলেকশন কমিশন হয়তো অচিরেই আমরা নির্দেশনা পাবো এবং সেই নির্দেশনা অনুযায়ী আমরা পরিকল্পনা করব এবং প্রস্তুতি নিব যাতে করে একটি সুষ্ঠু, অবাধ এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়। সেনাবাহিনী দেশের সরকারের জন্য, জনগণের জন্য, আপনাদের সকলের জন্য অক্লান্ত পরিশ্রম করে আমরা কাজ করে যাচ্ছি। আমরা কিন্তু এই দেশেরই সন্তান, সেনাবাহিনী কিন্তু বাইরের থেকে কেউ আসেনি। সো দেশের জন্য, দেশের মানুষের জন্য আমরা যেখানে কাজ করছি, সেই দেশের মানুষই যদি আমাদের বিরুদ্ধাচার করে, আমাদের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াতে কিছু বলে থাকে, তাহলে এর বিরুদ্ধে সরকার এবং জনগণ তারাই যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। জলবায়ু তহবিল থেকে $5 বিলিয়ন আনার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ। সোমবার আগারগাঁও PKSF ভবনে মিলনায়তনে গণমাধ্যম কর্মীদের 3 দিনের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন তিনি। $20 বিলিয়ন বোধহয় দরকার না, 29 বিলিয়ন বোধহয় দরকার বাংলাদেশের জন্য। $30 বিলিয়ন আমাদের 1-1.5 বিলিয়ন IMF থেকে আনতে আমাদের যান বেরিয়ে যায়, 1 মাস 2 মাস কথাবার্তা বলতে হয়, মানে আমরা এবার $5 বিলিয়ন নেগোসিয়েশন করে, আর অতএব সহজে তো অর্থ আসবে না। অর্থ না আসলেও আমাদের নিজেদের সামর্থ্য, নিজেদের মতো করে আমরা আশা করব এবং যতটুকু সম্ভব আমরা দ্রুত, যদি যাই থাকুক সামর্থ্য, আমরা কিন্তু নিজেদের মধ্যে নিজেরা কাজ করব। গণ অধিকারের সভাপতি নুরুল হক নূরের শর্ট টাইম মেমোরি লস হয়নি বলে জানিয়েছেন ঢাকা মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান। সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে নূরের সার্বিক অবস্থা সম্পর্কে ব্রিফ করার সময় পরিচালক বলেন, মেমোরি লস হওয়ার মতো আঘাত মাথায় ছিল না। বর্তমানে ঠান্ডা জ্বরে ভুগছেন নূর, তবে যে কোনো সময় চাইলে বাসায় ফিরতে পারবেন তিনি। এখন উনি মোটামুটি স্টেবল আছেন এবং ওনার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। ওনার যে সমস্যাগুলো ছিল, মূলত নাকের হাড় ভেঙে গেছে এবং ব্লিডিং হচ্ছিল। ব্লিডিংটা কিন্তু উনি যখন একটা বেসরকারি হাসপাতালে গিয়েছিলেন, সেখানে প্যাক দিয়ে দেওয়া হয়েছিল, ওনার 2 নাকেই প্যাক দিয়ে দেওয়া হয়েছিল। আমরা প্যাকটা পরের দিন খুলে ফেলেছি। নাকের হাড় ভাঙার বিষয়টা, যে হাড়টা ভেঙেছে এটা 3টা ফ্র্যাগমেন্ট হয়েছে, কিন্তু ফ্র্যাগমেন্টগুলো ডিসপ্লেসড না, ফ্র্যাগমেন্টগুলো পজিশনেই আছে, যার ফলে ওই পজিশনে থাকলে আমরা বলছি যে আগামী 4 থেকে 6 সপ্তাহ পরে এই ফ্র্যাগমেন্টগুলো জুড়ে যাবে। আমরা তো রেগুলার কথা বলি, ওনার কোনো মেমোরি লস এখন পর্যন্ত আমরা দেখি নাই, এবং এই অল্প পরিমাণ যে ইনজুরি যেটা বা ব্লিডিং, এটা থেকে মেমোরি লস হয় না। পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীদের গণছুটি কর্মসূচির কারণে দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে সেবা কার্যক্রম। কর্মসূচির কারণে নেত্রকোনায় কাজে যোগ দেয়নি পল্লী বিদ্যুতের কর্মকর্তা কর্মচারীরা। চলমান গণছুটির কারণে সবচেয়ে বেশি ভোগান্তির মধ্যে পড়েছে সাধারণ গ্রাহকরা। দীর্ঘক্ষণ অফিসে দাঁড়িয়ে থেকেও বিদ্যুৎ বিল দিয়েই না দিয়েই ফিরে যাচ্ছেন গ্রাহকরা। বিদ্যুতের সিস্টেম সংস্কার এবং REBর শোষণ, নিপীড়ন এবং নিম্নমানের মালামাল থেকে মুক্তির দাবিতে জেলার পল্লী বিদ্যুৎ উন্নয়ন সমিতির কর্মচারীরা গত 5 দিন ধরে অবস্থান কর্মসূচি পালন করে। একইভাবে সাতক্ষীরা, যশোর সহ সারা দেশে গণছুটি কর্মসূচি পালন করছেন পল্লী বিদ্যুতের কর্মকর্তা কর্মচারীরা। কত ভোগান্তিতে যে আমরা আছি, এই নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতিতে 6.5 লাখ গ্রাহক আছে, সবাই এই ভোগান্তিতে পড়ছে। কেন আম মানুষ আমরা কেন এই ভোগান্তিতে থাকবো? গতকালকে বিদ্যুৎ বিল নিয়ে অফিসে ঘুরে গেছি, লোক পাই নাই, বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারি নাই। কারণ আজকেও সকাল 9টা থেকে আসছি বিদ্যুৎ বিল দিতে, এখন লোক নাই। আমাদের বিভিন্ন লাইনের সমস্যা হচ্ছে আমাদের এলাকায়, ওইগুলোরও কোনো খোঁজখবর নাই, তারা দেখতেছে না কোনো। বর্ষকের জন্য পানিতে অক্সিজেন তৈরি করার জন্য মোটর খুব প্রয়োজন হয়, কিন্তু এখন এই জরুরি সেবা ব্যবস্থা আমি পাইতেছি না। পল্লী বিদ্যুতের কী ঝামেলা না ঝামেলা আর এই কী সমস্যা হয়েছে এটা তো আমরা জানি না। এখন আমরা আসছি আমাদের কাজের জন্য, এখন এখানে তার জন্য কোনো সলিউশন পাচ্ছি। টিএসসিতে ডাকসু নির্বাচন উপলক্ষে ডিএমপি কর্তৃক নিরাপত্তা ব্যবস্থা প্রসঙ্গে সংবাদ সম্মেলনে কথা বলছেন এনডিসি পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। সরাসরি সেখানে চলে যাচ্ছে। সোয়াট টিম নিয়োগ করব, ক্রাইম সিন ম্যানেজমেন্ট করব যদি কোনো ঘটনা ছোটখাটো কিছু হয়ে যায়। ডিবি সাদা পোশাকে নিয়োজিত থাকবে, আরসোএ গেট স্থাপন করা হবে, সিসি ক্যামেরা মনিটরিং সেল করা হবে,
স্ট্রাইকিং রিজার্ভ থাকবে। কন্ট্রোল রুম আমরা এখানে একটা সাব কন্ট্রোল রুম করছি। এই কন্ট্রোল রুমে আমি সার্বক্ষণিক থাকার জন্য চেষ্টা করব আগামীকাল। আমাদের পাশাপাশি বিজিবি, র্যাব এবং অন্যান্য নিরাপত্তা সংস্থা থেকে লোকজন নিয়োজিত থাকবে। আজকে আমাদের এখানে 1771 জন পুলিশ অফিসার নিয়োজিত আছে। আগামীকাল 2096 জন নিয়োজিত হবে শুধু ঢাকা মেট্রোপলিটন পুলিশ থেকে ইউনিফর্মধারী। এর বাইরে র্যাব, বিজিবি আগামীকাল স্ব বাহিনী নিয়োগ করবে। আমরা আশা করতেছি যে কোনোরূপ নিরাপত্তার আশঙ্কা নেই এবং গত 7 দিন বা 10 দিন যাবৎ যে নিরাপত্তা ব্যবস্থা ছিল ভালো ছিল, আগামীকালও ভালো থাকবে এবং আগামীকালের পরে 10 তারিখেও কোনো সমস্যা হবে না। আমাদের নিরাপত্তা ব্যবস্থা 10 তারিখ সন্ধ্যা 6টা পর্যন্ত বহাল থাকবে। টিএসসিতে ডাকসু নির্বাচন উপলক্ষে ডিএমপি কর্তৃক নিরাপত্তা ব্যবস্থা প্রসঙ্গে সংবাদ সম্মেলনে কথা বলছিলেন এনডিসি পুলিশ কমিশনার শেখ সাজ্জাদ আলী। সেখানেই সরাসরি যুক্ত ছিলাম। জাপানে পর্দা নামল এশিয়া প্যাসিফিক অঞ্চলের রিউমাটোলজিস্টদের 27তম মহাসম্মেলন APLAR এর 5 দিনের সম্মেলনে 40টি দেশের 3000 বিশেষজ্ঞদের সঙ্গে বাংলাদেশ থেকে অংশ নিয়েছিলেন অর্ধশতাধিক বিশেষজ্ঞ চিকিৎসক। রিউমাটোলজিস্টদের সঙ্গে যুক্ত হয়েছিলেন ইন্টারনাল মেডিসিন, ফিজিক্যাল মেডিসিন, অর্থোপেডিক সার্জন এবং ফিজিওথেরাপিস্টরা। প্রায় 700 ধরনের বাত ব্যথার রোগের সর্বাধুনিক চিকিৎসার গাইডলাইন ও কলাকৌশল জানতেই চিকিৎসকরা বছরব্যাপী অপেক্ষায় থাকেন। কয়েকটি বিরল রোগ সহ বাত ব্যথার রোগীর সুরক্ষায় গবেষণাপত্র উপস্থাপন করেন বেশ কয়েকজন বাংলাদেশি চিকিৎসক। বার্ধক্যজনিত কারণে পড়ে যাওয়া প্রতিরোধে ফিজিওথেরাপির গুরুত্ব অপরিসীম প্রতিপাদ্যে পালিত হচ্ছে বিশ্ব ফিজিওথেরাপি দিবস। এ উপলক্ষে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোর এ আনন্দ র্যালি শুরু হয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আয়োজন শেষ হয়। সকালে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের পরিচালক প্রফেসর ডাক্তার মোহাম্মদ আবুল কেনান। এছাড়াও উপস্থিত ছিলেন ফিজিওথেরাপি বিভাগের সিনিয়র লেকচারার SM হাবিবুর রহমান হাবিব, ড্যাব কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি ডাক্তার মোহাম্মদ জাহিরুল ইসলাম সহ বাংলাদেশ সরকারি চাকরিজীবী ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের সদস্যরা। আন্দোলনস্থল থেকে বেশ দূরে হওয়ায় নেপালে টিম হোটেলে নিরাপদে আছে বাংলাদেশ ফুটবল দল। এখন টেলিভিশনকে নিশ্চিত করেছেন টিম ম্যানেজার আমির খান। তবে আজকের অনুশীলন আপাতত স্থগিত করা হয়েছে। আগামীকালের ম্যাচ নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি। আল্লাহ আমাদের দিকে আমরা আছি আর কি, নিরাপদে আছি, হোটেলে আছি। এখানে আমাদের পাশে কোনো সমস্যা সেখানে নিয়ে মানুষ আছে, মানে খুব শঙ্কিত। এখানকার নেপালি যারা আছে তারা হচ্ছে যে আসলে তারা নিউজ নিয়ে ব্যস্ত, নিউজ গুলা নিয়ে সময় পার করছে। আমরা যতটুকু থেকে কোনো রেজাল্ট না পাবো আমাদের আসলে করণীয় কিছু নেই। আমি তো বললাম যে এখন পর্যন্ত আনসার থেকে কোন রকম শিডিউল হয়নি, আমাদের হোল্ড করা হয়েছে এবং আমাদের অনুশীলনের যে সময় সেটা আমাদেরকে অলরেডি একটা জানিয়েছে যে আফটার 5:30 তারা ডিসিশন নেবে। এখানকার যে সিকিউরিটি আছে, হোটেল সিকিউরিটি বা এখানে আমাদের হোটেল থেকে হয়তো মানে আরো দূরে যেই মানে পার্লামেন্ট হাউসের ওখানে আসলে গন্ডগোলটা। এই ছিল এখন চারদিকে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।